ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডেতে আমরা দেখতে পাই ভারতীয় দল 358 রান করেও কিন্তু সেই রান ডিফেন্ড করতে পারে না। খামখেয়ালি বোলিং আর খামখেয়ালি ফিল্ডিংয়ে কিন্তু ভারত পরাজিত হয় সাউথ আফ্রিকার কাছে। আমরা দেখতে পাই আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার রবীন্দ্র জাডেজাকে তিনি বল ধরতে পারছিলেন না এবং ব্যাটে এসেও কিন্তু তিনি অনেকটা খামখেয়ালি ব্যাটিং করে যান। আর কুলদীপ যাদবকেও দেখতে পাই একটা ইজি বল ধরতে পারলেন না, 4 হয়ে গেল, সেটা এক্সট্রা রান আমরা অনেক দিয়ে ফেলি। 358 রান কিন্তু অনেকটা রান, এবং 358 রান কিন্তু ডিফেন্ডেবল রান আমাদের মানে রায়পুরের পিচে 358 রান কিন্তু ডিফেন্ড করা যায়। অনেকটা ডিউ চলে এসেছিলো। আর আমি যেটা বলেছিলাম দ্বিতীয় ওয়ানডের শুরুতে যে টসটা খুব ফ্যাক্টর করবে, তৃতীয় ওয়ানডেতে কীরকম সাজাবে দল গৌতম গম্ভীর একাদশে, কীরকম চেঞ্জ আনবে একাদশে, কীরকম থাকবে বিশাখাপত্তনমের পিচ, সবটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি প্রিন্স, ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। সবার আগে আসবো একাদশ নিয়ে। আমরা 358 রান করি, সেখানে আমাদের সব থেকে বড় দুর্বলতা ছিল আমাদের ডেপথ, ব্যাটিং ডেপথ। আমাদের ব্যাটিং ডেপথ কিন্তু অনেকটা খারাপ, এবং আমাদের টিমে কিন্তু একটা ফিনিশার নেই। কেএল রাহুল কিন্তু প্রপার ফিনিশার নয়, আমরা এটা জানি। কেএল রাহুল কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে, তবে কেএল রাহুলকে টপ অর্ডার হোক, মিডল অর্ডার হোক বা ফিনিশার হোক, সব জায়গাতেই কিন্তু তিনি মানিয়ে নেন, এবং তার জায়গায় একটা ব্যাকআপ অপশান কিন্তু ভারতের লাগবে। সুতরাং আমার বিরাট কোহলিকে নিয়ে তো কোনো অপশানই নেই ভাই, বিরাট কোহলিকে তো টিমে রাখতেই হবে। তিনি কিং কোহলি, পরপর 2টো সেঞ্চুরি করে এসছেন। ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়েও কোনো মাথা ব্যথা নেই, তিনিও সেঞ্চুরি করেছেন, এবং প্রথম ওয়ানডেতেও তিনি ভালোই খেলছেন। বাট ওখানে ডেওয়াল ব্রেভিস ক্যাচটা ভালো ধরে নেয়, যার জন্য গায়কোয়াড়ের ইনিংস ওখানে থেমে যায়। আর রোহিত শর্মা তো ওপেনিং থাকবেই। আমি বলবো জয়সওয়ালকে একটা ম্যাচে রেস্ট দিয়ে ঋষভ পান্তকে ট্রাই করা যেতে পারে, তার কারণ তাকে একটু কামব্যাক করার সুযোগটা দেওয়া উচিত। ওয়ানডে টিমে ঋষভ পান্ত কিন্তু ভালোই খেলবে এবং ফিনিশারের রোলটা ঠিকঠাক মতো আদায় করে নেবে, যে ওই টাইমটা যে 35 ওভারের পরে বা 40 ওভারের পরে এসে এক্সট্রা রান করতে পারে। তো সেক্ষেত্রে ঋষভ পান্তকে একটা ট্রাই করতে পারে। দ্বিতীয়ত ওয়াশিংটন সুন্দরকে আমরা দেখছি খামখেয়ালি ব্যাটিং করতে, তার কারণ তার অনেকটা ওয়ার্কলোড প্রেশার চলে এসছে। সে টেস্ট খেলে আসলো, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি20 খেললো, এখন তাকে ওয়ানডে টিমে খেলানো হচ্ছে, এরপরে টি20 টিমেও তাকে সিলেক্ট করা হয়েছে। সুতরাং একটা ম্যাচ কিন্তু তাকে রেস্ট দেওয়া উচিত, এবং রেস্ট দিয়ে আমাদের আকসার প্যাটেলকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসা উচিত। তার কারণ আকসার প্যাটেল সেই ব্যাটিং প্রোফাইলটা ফিল আপ করবে, ওয়াশিংটনের থেকে বেটার ফিল আপ করবে আমার যতটুকু মনে হয়। তাই আকসার প্যাটেলকে নিয়ে আসা ঠিক, এবং তিনি কিন্তু উইকেটও ঠিক টাইম মতো তুলে নেবে, যেক্ষেত্রে আকসার প্যাটেলকে নিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। আর একটা হচ্ছে আমরা দেখেছিলাম প্রসিদ্ধ কৃষ্ণাকে, তিনি অনেকটা রান খেয়ে গেছেন। সুতরাং 3টে ফাস্ট বলারকে খেলানো উচিত ইন্ডিয়ান পিচে। আমার মতে 2টো ফাস্ট বলার হয়ে যায়, যদি এক্সট্রা ব্যাটিং পায়। যদি ভারত টস জিতে বোলিং নেয়, তাহলে কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে ট্রাই করতে পারে। তার কারণ প্রথম দিকে যদি টস জেতে বোলিং নেয়, দুপুরের খেলায় কিন্তু একটু স্পিন আসবে পিচে, বিশাখাপত্তনমের পিচে একটু ক্র্যাকস আছে, সেই দাঁড়ারগুলো খুলে যাবে, এবং গৌতম গম্ভীর কীরকম পিচ বানাবে, ভারতীয় দল কীরকম পিচ বানাবে, সেটাও একটা আলাদা ব্যাপার। যদি তারা হেভি রোলার নেয়, তাহলে কিন্তু সেটা ব্যাটিং পিচ হয়ে গেল, আর যদি তারা হালকা রোলার নেয়, তাহলে কিন্তু একটু স্পিনারদের জন্য অনুকূলতা থাকবে। সুতরাং সেক্ষেত্রে তারা কীরকমভাবে স্পিনার খেলাচ্ছে। দ্বিতীয় ওয়ানডেতে আমরা দেখেছিলাম কিং কোহলির ব্যাট থেকে একটা সেঞ্চুরি, ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে একটা সেঞ্চুরি, সেরকমটা কিন্তু একটা এক্সপেক্ট করব। তবে এবারে হাই এক্সপেকটেশন রয়েছে আমার রোহিত শর্মার ব্যাট থেকে, যাতে একটা সেঞ্চুরি দেখতে পাই তার ব্যাট থেকে, এবং তিনি যদি টপ অফ দ্য অর্ডার ভালো ব্যাটিং করে, তাহলে কিন্তু জমে একদম ক্ষীর হয়ে যাবে। শুক্রবার মানে আজকে দুপুর 1টার সময় এই খেলাটি হবে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি, যার জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন যে ভারত এই সিরিজটা তুলে নিতে পারবে কিনা। আমার যতটুকু মনে হচ্ছে যে পারবে, নিশ্চয়ই পারবে তারা, এবং আমার যতটুকু মনে হচ্ছে ভারত টসটাও জিতবে এবং ম্যাচটাও জিতবে। টস জিতে বোলিং নেবে, এবং টস জিতে কিন্তু বোলিং নেওয়ার পরে তাদের বোলার্সরা কিন্তু অনেকটা পারফরমেন্স ভালো দেবে আমার যতটুকু মনে হচ্ছে। এবারে পরে কি হবে সেটা আলাদা ব্যাপার। এবারে ডিউ আসবে কিনা বিশাখাপত্তনমে, আসতেই পারে, তার কারণ সামনে উপকূল, এবার উপকূলের সামনে কিন্তু ডিউটা একটু বেশি আসে আমরা দেখছি। সেক্ষেত্রে অবশ্যই টস যেত, বোলিং নাও। আর স্ট্রাকচারটা যেটা বললাম প্লেয়িং 11-এ, যে সেম প্লেয়িং 11 নিয়েও নামতে পারে, তার কারণ এই প্লেয়িং 11টাই কিন্তু টি20 না, ওয়ানডে ম্যাচের প্রথম ম্যাচটা কিন্তু জিতেছিল এই ওয়ানডে এই টিমটা নিয়ে। সুতরাং টিমে কোনো চেঞ্জ না হলেও না করতে পারে গৌতম গম্ভীর, যদি না করে তাহলে কিন্তু এই টিমটার মধ্যে সেই ব্যালেন্সটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগের দিন দ্বিতীয় ওয়ানডেতে প্রচণ্ড পরিমাণে ডিউ চলে এসেছিলো, যার জন্য বলাররা ঠিকঠাক মতো পারফর্ম করতে পারেনি।
যার জন্য 358 রান আমরা ডিফেন্ড করতে পারি না। আর ওই ডেপথে কিন্তু ব্যাটিংটা সেরকম হয়নি। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকান বলাররা কিন্তু বেশ ভালো বল করে যায় লাস্টের ডেথ ওভারে, যেমন মার্কো ইয়ানসেন আছে, কবিন বোস এবং লুঙ্গি ইনগিডি কিন্তু রিভার্স করাতে থাকে বলে, যেহেতু পুরনো বল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু বলটা একটু রিভার্স হয়, সুতরাং টসটা কিন্তু খুব ফ্যাক্টর করে। বিকালের টাইমটা একটু রিভার্স সুইং হয়। আর যদি টস জিতে তাহলে তো ভালোই, আর যদি টস হারে সেটা একটা ভেবে দেখতে হবে। টস হারলে ভাই রান অনেক করতে হবে, 358 রান অনেকটা রান, বাট আরেকটু এক্সপেক্ট করব ভারতের কাছ থেকে 370 380 যদি করতে পারে ভালো। আর যদি না করে, এবার দেখা গেল পিচ বোলিং হলো, যদি না করে 270 80 এনাফ হবে। এবার পিচটা দেখে আমাদের অ্যানালাইজ করতে হবে। এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনমের পিচ একদম সাপাট পিচ আছে, যেখানে ব্যাটিংয়ের জন্য অনেকটা হেল্প থাকবে এবং স্পিনাররাও কিন্তু মাঝখানে এসে একটু ভালো বল করবে, যেহেতু পিচটা একটু স্লো। তো আজকের আলোচনা এটুকুই ছিল দ্বিতীয় ওয়ানডে নিয়ে এবং তৃতীয় ওয়ানডে নিয়ে। তৃতীয় ওয়ানডেতে আশা করব যে ভারতীয় দল কামব্যাক করে সিরিজটা তুলে নেবে এবং আমাদের গ্লোবেলটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এতটুকুই আলোচনা ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। টাটা।